নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, বর্তমান আমরা কিন্তু দুটো গ্রহকে ভীষণভাবে আঁকড়ে ধরেছি এবং এই দুটো গ্রহের কারকতার ওপর আমরা চলছি, যেটা হচ্ছে এক, দেখবেন যে লাক্সারিয়াস প্রোডাক্টগুলো বেশি করে ব্যবহার করার চেষ্টা করছি, চোখে যেটা সৌন্দর্য লাগছে এবং সেই জিনিসটাকে আমরা বেশি আঁকড়ে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই সৌন্দর্য জায়গাটা যখনই আসছে সেখানে শুক্র গ্রহের একটা প্রভাব চলে আসে। দেখবেন যে দিনের পর দিন এই জায়গাটার ডেভেলপটা বেশি হচ্ছে, অর্থাৎ সৌন্দর্য জিনিস চোখের সামনে আপনি যা দেখছেন খুব দারুণ দারুণ সুন্দর। অর্থাৎ সে আপনি যে কোনো প্রোডাক্ট ক্ষেত্রেও সেটা আপনি দেখবেন যে মানে ওর থেকে আরও বেটার প্রোডাক্ট, ওর থেকে আরও বেটার প্রোডাক্ট। এবং এই যে জায়গাটা আপনার দেখা গেলো যে, আমি একটা সিম্পল এক্সাম্পল, আপনি দেখা গেলো একটা কোনো প্রোডাক্ট কিনতে গেছেন, দেখুন সেই প্রোডাক্টটা একটু কম দামেও আছে, হয়তো সেটা সেই মূল্য অনুযায়ী সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু ওর থেকে আর একটা বেটার কোনো জিনিস নিয়ে আসলো বা কোয়ালিটির দিক দিয়ে কিছু ভালো নিয়ে আসলো বা চোখে খুব সুন্দর লাগছে এই রকম আর একটা প্রোডাক্ট নিয়ে আসলো, মনে হবে যেন ওইটাই নেই। অর্থাৎ এই যে চাহিদার পরিবর্তন, অর্থাৎ আপনার ক্ষেত্রে সব সময় কি না, আপনি সৌন্দর্য পিপাসু এবং সৌন্দর্য যত যেখানে বিউটি রিলেটেড জায়গাগুলো বেশি আসছে সেই দিকে বেশি আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। তাহলে এটা সম্পূর্ণভাবে শুক্র গ্রহ দায়ী থাকে। এবং এই শুক্র গ্রহের সঙ্গে সঙ্গে আরেকটা গ্রহ আমাদের জন্মছকের কানেকশান পাই। আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়ে আছে। এবং এই জন্মছকের 27, যেমন 9টা গ্রহ বললাম, তার মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ হচ্ছে এক কেতু আর একটা হচ্ছে রাহু। এবং এই রাহু এবং কেতুর জন্মবৃত্তান্ত যদি আমরা জানি, তাহলে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাই যে সেই দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিল, সেই সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, কারণ এই সমুদ্র মন্থনেরও কিন্তু কারণ ছিল, কারণ এক সময় তারা শ্রীহারা হয়ে যায়। অর্থাৎ শ্রীহারা মানে সমস্ত ক্ষেত্রেই তার স্ত্রীত্ব নষ্ট হয়, অর্থাৎ সেই স্ত্রী জিনিসটা, অর্থাৎ সেই খাবার থেকে আরম্ভ করে তার সব কিছু যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ তারা একটা অভিশাপ পেয়েছিল সেই কারণে। যাই হোক, সেই বৃত্তান্তগুলো আনছি না, তবুও এইটা পাওয়ার জন্য তারা একটা উপদেশও পেয়েছিল এবং তাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। এবং সেই সমুদ্র মন্থনের সেখানে অসুর এবং দেবতারা উভয়ই মিলে সমুদ্র মন্থন করেছিল এবং তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা কিন্তু সমুদ্র মন্থন করেছিল। কিন্তু সেখানে 14টা রত্ন উঠে এসেছিল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা ছিল দেবতাদের জন্য সেটা হচ্ছে অমৃত সুধা। এবং এই অমৃত সুধা, আমরা বলি না যে আমরা সব সময় অমৃত যেন থাকি, আমরা মানে আজীবন যেন বেঁচে থাকি, এবং এটার বিভিন্ন কারণ এবং সেইটা নিয়ে অন্যান্য দিন অবশ্যই আলোচনা করব। কারণ অমৃত হওয়া মানে আপনি জীবিত অবস্থায় অমৃত থাকছেন নাকি, বা আপনি এমন কিছু, সেই জন্য বলা হয় যে আপনি যে কর্ম করবেন সেই কর্ম যদি নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে করে যেতে পারেন, তাহলে আপনি কিন্তু মৃত হয়ে গেলেও, অর্থাৎ আপনি মারা গেলেও আপনি কিন্তু অমৃতই থাকবেন, প্রত্যেকের মানুষের মুখে মুখে থাকবেন আপনি। তাই আপনার কর্মই ফল, আপনি কর্ম করলে, আপনি সঠিক কর্ম করলে আপনার জীবনে সেই জায়গাটা পরিপূর্ণতা থাকবে। যাই হোক, সেই বিষয়টা আমি পরে অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা নিয়ে। কিন্তু আজকের আমাদের বিষয় রয়েছে যেটা, অর্থাৎ এই সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে যে অমৃত সুধা উঠে এসেছিল, সেই অমৃত সুধা পান করার জন্য, সেই পান করার জন্য সরভানু নামে এক অসুর সেখানে দেবতার সেজে, অর্থাৎ আমরা বলি না সেই দেবতার সেজে সেখানে গিয়ে উপস্থিত হয়। এবং সেই দেবতারা যখন অমৃত সুধা পান করছে এবং সেখানে দেওয়ার জন্য যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহিনী। অর্থাৎ এই মোহিনী তিনি কিন্তু এই রূপ নিয়েছিলেন। কে তিনি অ্যাকচুয়ালি বিষ্ণু। অর্থাৎ এই বিষ্ণু মোহিনী রূপ নিয়ে সেই অমৃত সুধা দিচ্ছিলেন। সেই মতো অবস্থায় এই সরভানু নামে সেই দস্যু বা সেই অসুর যখন সেই অমৃত সুধা নিতে যাচ্ছে, তখন কিন্তু এদিকে চন্দ্রদেব এবং সূর্যদেব তারা বুঝে ফেলে, চিনে ফেলে, সঙ্গে সঙ্গে বিষ্ণুকে বা সেই মোহিনীকে জানায়, সেখানে অ্যাকচুয়ালি বিষ্ণুকেই জানায়, এবং সঙ্গে সঙ্গে সেই মোহিনী বিষ্ণু রূপ ধারণ করে, সঙ্গে তার যে চক্র ছিল সেই চক্র ছেড়ে দিয়ে তাকে
খণ্ডন করে দেয়, অর্থাৎ দ্বিখণ্ড করে দেয়। কিন্তু তার মধ্যে অলরেডি মুখে গেছে এবং সেই অবস্থায় তাকে অর্থাৎ একটা অংশ যেটা হচ্ছে মুখমণ্ডল বা গলার থেকে মুন্ডু পর্যন্ত মাথা পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় রাহু। আর ধর নিথর দেহ সেই ধর অংশটা বলা হয় কেতু। সেই জন্য বলা হয় কেতুর কোনো দৃষ্টি নেই আর রাহুর দৃষ্টি রয়েছে। রাহুর কিন্তু আনলিমিটেড চাহিদা। কেন বলা হয় না? সে যাই খাক না কেন সে পেট পর্যন্ত পৌঁছায় না, পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, তার আগে গলা দিয়ে বেরিয়ে যায়। তার জন্য তার পেট ভরে না সেটা, অর্থাৎ তার আনলিমিটেড চাহিদা। তাহলে এই জায়গার থেকে সেই রাহু কেতুর কানেকশান, তাই বর্তমানেও কিন্তু সেই রাহুর প্রভাব যথেষ্ট গুরুত্ব পেয়ে গেছে। অর্থাৎ গুরুত্ব বলতে খারাপের দিকে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনার একটা সময় বিগত পিছিয়ে যান 20 বছর আগে, আপনি যা রোজগার করতেন সেই রোজগারে চলে যেত আপনার সংসার, বা আপনার যারা পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের যা রোজগার করতেন তাতেই কিন্তু তাদের সংসার চলে যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার ওই আনলিমিটেড চাহিদা আপনার জায়গাটাকে, সেই জায়গাটা কভার করছে না। কারণ আপনার দৃষ্টিশক্তি, আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে গেছে এবং ওই চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছে শুক্র গ্রহ। সেই জন্য আপনার মধ্যে চাহিদাও যেমন আপনার ক্ষেত্রে খুব ভালো জিনিসের প্রতি আকৃষ্ট করেছে, লাক্সারিয়াস প্রোডাক্টের প্রতি আপনাকে আকৃষ্ট করছে এবং সেই সঙ্গে সঙ্গে চাহিদাটাকেও বাড়িয়ে দিচ্ছে, আনলিমিটেড চাহিদার দিকে নিয়ে যাচ্ছে। এবং সেই রাহু গ্রহ, তাই রাহু গ্রহ যদি আপনার জন্মছকের খারাপ জায়গায় থাকে তাহলে বিভিন্নভাবে আপনি ভুগবেন। কয়েকটা কানেকশন আপনাদেরকে বলে দিই, কারণ আমি বারবার বলি এই রাহুর প্রভাব যে গ্রহর সঙ্গে থাকবে, কারণ রাহুর নির্দিষ্ট কোনো ভাব দেওয়া হয়নি জ্যোতিষশাস্ত্রে। তাই রাহু যে ভাবের সঙ্গে থাকবে সেই ভাবের ফল দেবে, যে গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহের ফল দেবে। যদি কোনো কারণে একটা জাতক বা জাতিকার মধ্যে রাহু এবং কেতুর যদি একদিকে অন্যান্য গ্রহগুলো অবস্থান করে দেয়, যেটাকে বলা হয় কাল সর্পযোগ, আমি বিগত দিনেও আলোচনা করেছি, এই কাল সর্পযোগ থাকলে শুভত্ব হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু অশুভত্ব যা দেয় যে আজকে আপনি অনেক কিছু আছে আপনার, কালকে আপনার কিচ্ছু নেই, এরকম জায়গা তৈরি করে দেয়। কাল সর্পযোগ আপনার জীবনের হতাশা নিয়ে আসে এবং একটা সময় আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে, এতটা খারাপ জায়গা দেয়। কাল সর্পযোগ আপনার জীবনের প্রত্যেকটা হওয়া কাজের আগে বাধা তৈরি করে দেয়, কোনো শুভ কাজ ভালোভাবে করতে দেয় না। কাল সর্পযোগ আপনার আজকে বলছেন, অর্থাৎ আপনি কোনো ইন্টারভিউ দিয়ে এসছেন, পরবর্তীতে শুনবেন যে না আপনি সিলেক্টেড হননি, কিন্তু তখন বলল আপনি ভালো জায়গায় আছেন। তাহলে এই জায়গাগুলো কাল সর্পযোগ তৈরি হয়। বা কাল সর্পযোগ থাকলে সন্তান হতে বাধা হয়, বিবাহ হতে বাধা হয়, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে বাধা হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনার জীবনে হতাশার জায়গা নিয়ে আসে। তাহলে এটা কাল সর্পযোগ ওই রাহুর কারণ রাহু এখানে আপনাকে ফল দেবে। রাহু কোন ভাবে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, কত ডিগ্রিতে আছে, এটার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতটা খারাপ ফল সে দিতে পারে। আবার এই রাহুর সঙ্গে যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে মঙ্গল এমনিতে অগ্নিকারক গ্রহ, সেই মঙ্গল কানেক্টেড হয়ে গেল এবং আপনার মধ্যে জেদ, রাগ, আপনার মধ্যে দাম্ভিকতা আপনাকে বাড়িয়ে দেবে। এবং এই রাগ জেদের কারণে আপনি আপনার ওই গ্রহগত কানেকশান এবং ভাবগত কানেকশান যদি ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায়, তাহলে এই রাহু কেতুর কারণে আপনার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করিয়ে দিতে পারে, রক্তপাত ঘটিয়ে দিতে পারে, প্রচুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেঁড়া করে দিতে পারে, আপনার শরীরের অনেক ক্ষমতা লোপ পাইয়ে দিতে পারে। আপনি হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি এমন কিছু আপনি হাতের মাধ্যমে কোনো কর্ম করে বসবেন, তার কারণে আপনাকে শ্রীঘর পর্যন্ত পাঠিয়ে দিতে পারে এই রাহু। তাই যাদের ক্ষেত্রে এই ছন্নছাড়া বা অঙ্গার যোগ থাকে, যেটা রাহুর সঙ্গে যদি আপনার মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাকে বলা হয় ছন্নছাড়া দোষ বা অঙ্গার যোগ। এইগুলো যদি থাকে তাহলে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান কিন্তু আগামী দিন রয়েছে। খুব কেয়ারফুলি এবং এগুলো যত তাড়াতাড়ি করবেন তত, কারণ এই ছন্নছাড়া দোষ আপনার জীবনে থাকলে আপনার বৈবাহিক জীবন নষ্ট করে দেবে, তছনছ করে দেবে। আপনার যেটা আজকে ভালো লাগবে সেটা কালকে ভালো লাগবে না,
ছন্ন ছাড়া দোষ। সেই জন্য এই রাহুর আনলিমিটেড চাহিদা, আজকে আপনি যে জিনিসটা ব্যবহার করবেন কালকে সেই জিনিসটা ব্যবহার করতে ইচ্ছা হবে না, এবং এটা বৈবাহিক জীবনে যখন টার্ন নেবে তখন কিন্তু বৈবাহিক জীবনে আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গেও থাকতে ইচ্ছা করবে না, এবং এটা আপনার ক্ষেত্রে বিষময়, আপনার পরিবারের ক্ষেত্রে বিষময় পরিস্থিতি আনতে পারে। তাই এটার প্রতিকার প্রতিবিধান আগামী যে যোগগুলো রয়েছে, আগামী যে তিথিগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, কাজে লাগান। দেখবেন অনেকের ক্ষেত্রে শাপিত দোষ থাকে, আমরা বলি যেটা আগের জন্মের অভিশাপ থেকে নিয়ে আসছে, কারণ এখানে রাহুর যে কানেকশান, রাহুর বাস্তব জীবন, যে আমি বললাম যে সরভানু নামে যে অসুর ছিল, সেই অসুরের জীবন যাপন, সেইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে রাহুর ওর ভাব, ওর ভঙ্গি, ওর কী চাহিদা সেগুলো। তাই শাপিত দোষ যদি থাকে তাহলে জানবেন যে, এবং এই শাপিত দোষ কখন হয় না, রাহুর সঙ্গে শনি যদি যুক্ত হয়ে যায়, এবং এই রাহু শনি যুক্ত হয়ে গেলে শাপিত দোষ হয়, যেটা পূর্ব জন্মের কর্মফল। আমরা দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবেন যে মহাভারতেও দেখেছি, যে মহাভারতেও রয়েছে যে সেখানেও কিন্তু তারা পূর্ব জন্মের তার কর্মফল তারা কিন্তু ভোগ করেছে। তারা হয়তো খুব ভালো জায়গা ছিল, কিন্তু সেই কর্মফলের কারণেই তারা কিন্তু তাদের সর্বশান্ত হয়ে গেছে। তাই এখানেও সেই শাপিত দোষ যাদের ক্ষেত্রে জানবেন তাদের ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফল, এবং এই পূর্বজন্মের কর্মফল, এই শাপিত দোষ যদি থাকে, এগুলো প্রত্যেকটাই বলা হয় পিতৃদোষ। তাই এই ধরনের যোগ, দুই ধরনের দোষ যদি থাকে, বা বিশেষ করে শাপিত দোষ থাকলে লাস্টে গিয়ে আপনার কিছু হবে না। সে বিবাহ হোক, সেক্ষেত্রে আপনার কর্ম হোক, সেক্ষেত্রে আপনার সন্তানের যোগ হোক, দেখবেন আপনার যতক্ষণ আপনার মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়ে যাবে যে যতক্ষণ না আপনি হাতে পাবেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না, নিজেকেও বিশ্বাস করতে ইচ্ছা করবে না। এতটা সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে শাপিত দোষ যদি থাকে, যেটা এক ধরনের পিতৃদোষ বলা হয়, জেনেটিক প্রবলেম। এগুলো আমি যেগুলো নিয়ে বলছি প্রত্যেকটা জেনেটিক প্রবলেম। তাই সেগুলোর প্রতিকার প্রতিবিধানের আগামী যে তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, এই তিথিটাকে কাজে লাগান। এবং দেখবেন যে অনেক জাতক জাতিকা রয়েছে গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ ওই রাহু কার সঙ্গে যুক্ত হয়েছে না, গুরু, আমরা বলি না নেটাল চার্টের গুরুর স্থানের যে অধিপতি রয়েছে, অর্থাৎ নবম ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি কী করে, মোক্ষ দেয়। সেই বৃহস্পতি তার জন্য একাদশপতি হচ্ছে, দ্বাদশপতি, অর্থাৎ নেটাল চার্টের দ্বাদশপতি এবং ভাগ্যপতি। সেই গুরুর সঙ্গে যখন এই রাহু অবস্থান করবে, তাহলে গুরু আর রাহু কানেক্ট হয়ে গিয়ে আপনাকে গুরু চণ্ডাল দোষ তৈরি করে। তাই রাহুর যে প্রভাব সেই চণ্ডালের মতোই প্রভাব দেয়। তাই সেই ক্ষেত্রে গুরুর সঙ্গে তাদের কোনো দিন অ্যাডজাস্ট হয় না। অর্থাৎ কী করে বুঝবেন, আপনার সন্তান দেখবেন আপনার কথা শুনছে না, আপনার সন্তান দেখবেন আপনার কথার অবাধ্য হয়ে তার মতো সে চলতে পছন্দ করছে, আপনার সন্তান দেখবেন যে চাকরি পেয়েছে কিন্তু সেই চাকরি রাখতে পারছেন না, কারণ তার বসের কথা সে শুনতে চাইছে না। তাহলে গুরু চণ্ডাল দোষ দিনের পর দিন একটা এমন একটা জায়গা, অর্থাৎ ছোটোবেলায় আপনি হয়তো বুঝতে পারেননি, আপনার খুব সন্তান, আদরের সন্তান প্রত্যেকের ক্ষেত্রে ছোটোবেলায় যা আবদার করেছে দিয়েছে, এবং সেটা আস্তে আস্তে যখন এটা বড় জায়গায় যাবে তখন তার ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। সেজন্য এই গুরু চণ্ডাল দোষ যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আগামী তিথিগুলো আমি এইগুলো যে আলোচনা করছি, আগামী তিথি সব থেকে গুরুত্বপূর্ণ তিথি, এবং এছাড়াও কিন্তু অন্যান্য কানেকশন রয়েছে, কারণ যে কোনো অশুভ দোষ প্রতিকার প্রতিবিধানের যে আগামী মহালয়ার যে তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং তারপরেও কিন্তু কিছু কিছু তিথি আমরা পাই সাধারণত, সেগুলো আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রয়োগ করা যায় তাহলে সেই সকল জাতক জাতিকা সঠিকভাবে সেখান থেকে বেরোতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে এই গুরুচণ্ডাল দোষ থাকলে যেমন দেখবেন যে শিক্ষকের সঙ্গে সদ্ব্যবহার থাকে না, বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার থাকে না, কোনো কোনো সময় বাবা মায়ের উপর এতটা অত্যাচার এরা শুরু করে দেয়, তখন কিন্তু বাবা মায়ের সত্যি কষ্টের জায়গা তৈরি হয়, এবং এরা যত বড় হবে সেই জায়গাটা তৈরি হয়। অর্থাৎ এই গুরুচণ্ডাল দোষ থাকলে আপনার সন্তানের আগের থেকে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। গ্রহণ দোষ,
এটাও একটা পিতৃদোষ, গ্রহণ দোষ। অর্থাৎ ওই যে বললাম রবিদেব আর অর্থাৎ সূর্যদেব এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রদেবী, তাহলে এখানে রবিদেব এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রদেব, যেটা তার উপর কিন্তু রাহুর ভীষণ রাগ। কেন? কারণ এই যে রাগ হওয়ার কারণ হচ্ছে সে যখন অমৃত সুধা পান করতে যাচ্ছিল তখন কিন্তু ওই রবি অর্থাৎ সূর্যদেব এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রদেব সে কিন্তু বলেছিল মোহিনীকে, অর্থাৎ মোহিনীর যে রূপ ধারণ করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিষ্ণুর। তাকে যখন বলল, সেই কারণে কিন্তু ওই রাহুর অর্থাৎ সেই কারণে সরভানু রূপে যে অসুর ছিলেন তার কিন্তু রাগ ছিল ওদের দুজনের ওপর। এবং এই রাহু কিন্তু সেই জন্য সূর্যকে পেলে তাকে গ্রাস করার চেষ্টা করে। আমরা দেখি না সূর্য এবং রাহুর কানেকশানে কি হয়, গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়। দেখবেন সূর্যকে গ্রাস করছে, করার পর কিছুক্ষণ পরে আবার সে কিন্তু তার গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তার গলা তো ছেদ। সেই জন্য তার ওপর একটা রাগ সবসময় দেখায়। তাই এই যে কারণ, এটার কারণে আপনার জীবনের অর্থাৎ যখন সূর্যগ্রহণটা হয় দেখবেন দিনের বেলায় যদি সূর্যগ্রহণ কোনো তোমার দেখতে পান, অনেক বছর আগে একবার হয়েছিল, আমরা অনেকেই দেখেছিলাম। এবং এই যে দিনের বেলায় সূর্যের ঝলমলে কিন্তু আকাশ রয়েছে এবং উজ্জ্বলতম আকাশ, সমস্ত কিছু দেখা যাচ্ছে, কিন্তু নিমিষে যখন গ্রহণটা হলো সব অন্ধকার হয়ে গেল। তার মানে আপনার জীবনটা, আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু শিখেছেন, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা কোনোভাবে বিকশিত হচ্ছে না। অর্থাৎ সেই প্রতিভাকে নিয়ে আপনি কোনো কাজে লাগাতে পারছেন না। আপনার জীবনটা গ্রহণ দোষের পর্যায়ে হয়ে গেছে এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান, এটা এক ধরনের পিতৃদোষ। দেখবেন যে আপনার ক্ষেত্রে অন্য মানুষকে যাদেরকে সহযোগিতা করবেন তাদের উন্নতি হবে। এবং এটাও চন্দ্রের সঙ্গে রাহু কানেক্টেড হলেও কিন্তু সেই ধরনের গ্রহণ দোষ এবং চন্দ্রগ্রহণ বলা হয়, এবং সেক্ষেত্রেও আপনার জীবনের উন্নতি হতে চাইবে না। তাহলে এগুলোর প্রত্যেকটার নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। কারণ আগামী যে তিথি রয়েছে, আগামী দিন যে অর্থাৎ এই যে সময়টা চলছে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষে পিতৃদোষ খণ্ডন করার একটা নির্দিষ্ট উপায়, যেটা আগামী মহালয়ার তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ তিথি। অনেক জাতক জাতিকার ক্ষেত্রে রয়েছে, জীবনে প্রতিভা রয়েছে কিন্তু কাজে লাগছে না, চেষ্টা করছে সাকসেস পাচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এগুলো এক ধরনের সমস্যা। এবং এই যে যোগগুলো বললাম কিছু না কিছু তার মধ্যে রয়েছেই। হয়তো একটা জাতক জাতিকা তার বিভিন্নভাবে তার এডুকেশন সেক্টর খুব ভালো ছিল, ভালোভাবে সে সাকসেস পেয়েছে, কিন্তু আলটিমেটলি তার যখন সার্ভিস লাইফে যাচ্ছে, তার প্রফেশন লাইফে যখন সে যাচ্ছে, তখন সে আলটিমেটলি কিন্তু জীবনে সাকসেস পাচ্ছে না। বরঞ্চ কোনো ক্ষেত্রে দেখা গেলো শত্রুতা তৈরি হচ্ছে, তার কর্মক্ষেত্রে শত্রুতা, কোনো ক্ষেত্রে দেখা গেলো তার রিলেটিভরা তার শত্রু হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকার বিবাহের পর, আমি যেমন বললাম যে কর্মক্ষেত্র নিয়ে, ঠিক একটা জাতক জাতিকা বা বিশেষ করে জাতিকার ক্ষেত্রে সে বিবাহের পর শ্বশুরবাড়ি যায়, কিন্তু শ্বশুরবাড়িরা তার উপর অকথ্য অত্যাচার করে, তার লাইফস্টাইলটাকে তারা কোনোভাবে মেনে নিতে পারে না। কোনো ক্ষেত্রে তাকে এমনভাবে টর্চার করে তাতে সে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়, পরিস্থিতিটা এতটা ভয়ানক জায়গায় নিয়ে যায়। তাহলে এগুলো জানবেন আপনার জন্মছকের কোথাও না কোথাও নেগেটিভ কানেকশান হয়ে আছে। আপনার জন্মছকের কোথাও না কোথাও হয়তো কেউ আপনার ক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ ওই যে যদি রাহুর সঙ্গে বা শনির সমসপ্তম দৃষ্টি, যেটাকে বলা হয় কেতু শনি সাধু সর্প যোগ তৈরি হয়, তাহলে এই ধরনের কানেকশান যদি কারোর থাকে, তাহলে জানবেন যে সেই সকল জাতক জাতিকার প্রতি কেউ না কেউ ক্ষতি করলে ধ্যান লেগে যাবে। এবং এ সকল জাতক জাতিকার কুদৃষ্টিতে পড়ে যায় অনেকের, এবং এই কুদৃষ্টির কারণে তার শারীরিক সমস্যা তৈরি হয়, তার মানসিক চাপ বেড়ে যায়, তার কর্মের ক্ষেত্রে বাধা হয়, কোনো ক্ষেত্রে তার জীবনের কোনো কিছু দিশা পায় না, এবং এমন শত্রুতায় জড়িয়ে যায়
সে লাস্টে সেখান থেকে বেরোতে পারে না, এবং এই সকল জাতক জাতিকা অনেক সময় নিজে সুইসাইড করার প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যায় যদি গ্রহ নক্ষত্রের কানেকশান এবং নির্দিষ্টভাবে পেয়ে যায়। তাই এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এগুলো এক ধরনের পিতৃদোষ। এই পিতৃদোষের কারণে অনেক সময় দেখবেন সন্তান আসতে চায় না। আপনার দেখা গেলো যে বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান আসছে না, এবং এই সন্তান হয়তো আসছে না, অর্থাৎ সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে কোনো কারণে বাধা। আমি যেটা বলছিলাম যে লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে দেখবেন অনেক পরিবারে রয়েছে, তাদের ভাই বোনের অনেকের বিবাহই হয়নি, বয়স পার হয়ে গেছে। তাহলে এটা জেনেটিক, অনেক ক্ষেত্রে দেখবেন এগুলো হয়, অনেক সমস্যা, যে বিবাহ হতে চাইছে না। তাহলে এই ধরনের সমস্যা দেখবেন তাদের মধ্যে পড়ে গেছে। যেমন বললাম মঙ্গলের সঙ্গে রাহু কানেকশান, এদের বৈবাহিক জীবন খুব কষ্টময় দুঃখময় পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাহলে এইগুলো যদি থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়ার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, এবং দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন। অবশ্যই নাম লিখিয়ে নিতে হবে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই হেল্প করবে। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুর স্টেশনের সন্নিকটেই চেম্বার রয়েছে, এবং সেটা 12টা থেকে 4টে পর্যন্ত সোমবার পাবেন। এবং ওই সোমবারেও কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে রয়েছে, এবং সেটাও কিন্তু স্টেশনের কাছাকাছি। এবং প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনেই কিন্তু চেম্বার রয়েছে সন্ধ্যার দিকে। তাহলে সেখানে আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন, তার জন্য বুকিং নাম্বারে ফোন করবেন। আর বুধবার এবং শনিবার করে আপনারা বাইরে চেম্বারে পাবেন, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো হাওড়া ময়দান। কোন চেম্বারে কখন থাকছি আপনারা একবার ফোন করে জেনে নেবেন, এবং নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে বেনে। তাহলে সেই সকল চেম্বারগুলোতে যদি চেষ্টা করেন যোগাযোগ করবেন, তাহলে তা অবশ্যই তার আগে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। তাছাড়া বাইরে চেম্বার কিন্তু কখনো আমাকে পাবেন ব্যাঙ্গালোর, কখনো পাবেন আপনারা কিন্তু গুয়াহাটি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চেম্বার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে, শিলিগুড়ির চেম্বারেও রয়েছে, এবং তার সঙ্গে কখনো কামাখ্যাতেও পাবেন। অর্থাৎ কামাখ্যা গুয়াহাটিতে আমি যখন যে উদ্দেশ্যে যাই, কারণ গুয়াহাটিতে আমার বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেখানে, অর্থাৎ কামাখ্যাতে, কারণ কামাখ্যা তন্ত্রের প্রয়োগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কখনো বারাণসীতেও আপনারা পাবেন, বারাণসী অর্থাৎ বেনারসেও কিন্তু বিভিন্ন, কারণ বারবার আমি বলি যে আমার কাজগুলো কখনো বেনারস, কখনো কামাখ্যা, কখনো তারাপীঠ, এবং তাছাড়াও আমার নিজ গৃহমন্দিরে কাজগুলো করা হয়। সেই শত্রুকে দমন করা, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বারংবার আপনাকে হতাশায় ফেলছে, আপনার সমস্যায় ফেলছে। কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনার অর্থ শেষ করে দিয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভেঙে দিয়েছে, বা আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বড় কষ্টের মধ্যে চলে গেছেন। এগুলো দেখা গেলো কোনো শত্রুতার কারণে আপনার আজকে এই জায়গাগুলো তৈরি হয়েছে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি যে একটা জন্মছকের যদি নির্দিষ্ট ক্ষণ সময় অর্থাৎ তিথি নক্ষত্র দেখে তার যদি প্রয়োগ করা যায় রেমিডিয়াল সাপোর্ট, তাহলে সেখান থেকে কিন্তু সেই সকল জাতক জাতিকা বেরিয়ে আসতে বাধ্য। কারণ বিগত দিনে অনেক মানুষ তারা এসছে আমার কাছে, তারা আজকের জায়গায় ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, শুনতে থাকুন আপনারা তাদের মুখে যে তারা আজকে কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে
কালিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম
মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।